ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব টেক্সট টুল নিয়ে। ডিজাইন করতে গেলে টেক্সট টুলের দরকার। আমরা যারা ডিজাইন করি, যারা ডিজাইন করেন, ডিজাইন করতে গেলে তিনটে জিনিসের, মূলত দুটো জিনিসের দরকার হয়। এক হচ্ছে ছবি, আর এক হচ্ছে টেক্সট। ছবির মধ্যে আবার দুটো ভাগ আছে, দু রকমের ছবি। একটা হচ্ছে ভেক্টর ইমেজ, একটা হচ্ছে বিটম্যাপ বা রেস্টারাইজ ইমেজ। ভেক্টর ইমেজের জন্য যে সফটওয়্যার, এডিট করার জন্য যে সফটওয়্যার, তার উদাহরণ হচ্ছে কোরেল ড্র, ইলাস্ট্রেটর। আর রেস্টারাইজ ইমেজের জন্য যে সফটওয়্যার, তার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার সেটা হচ্ছে ফটোশপ। এই জন্য একজন সম্পূর্ণ পারফেক্ট ডিজাইনার হতে গেলে একজনকে তার একটি অন্তত ভেক্টর ইমেজ এডিটর আর একটি অন্তত রেস্টারাইজ ইমেজ এডিটর, মানে কোরেল ড্র ফটোশপ না ইলাস্ট্রেটর ফটোশপ, এরকম দুটো সফটওয়্যারের উপর দখল থাকা চাই। আর যে কোনো ডিজাইনের মধ্যে সাধারণ হচ্ছে টেক্সট, সেটা কোরেল ড্র ইলাস্ট্রেটর যে কোনো জায়গায় টেক্সটের তো দরকার হয়ে পড়ে। ফটোশপেরও সেরকম টেক্সট টুল আছে, যেটি এখানে আমরা প্রথম ভিডিও থেকে এই টুলবারে, টুল প্যানেলে আলোচনা করতে করতে প্রথম থেকে এই অবধি করতে করতে আমরা আলোচনা করতে করতে এসেছি এইখানটায়। আমি আগেই আপনাদের কথা দিয়েছিলাম, বলেছিলাম যে সমস্ত টুলগুলো, তার মধ্যে যে দু একটি একদম ব্যবহৃত হয় না, মানে খুবই কম ব্যবহৃত হয়, সেগুলো বাদ দিয়ে আমি সবগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলের মধ্যে আমরা দেখব বা হরাইজন্টাল টাইপ টুল, হরাইজন্টাল টাইপ মাস্ক টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, দুরকম করে আছে। আমরা যেটা ব্যবহার করবো বেশিরভাগ ক্ষেত্রেই হরাইজন্টাল টাইপ টুল। তো টাইপ টুলে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এরকম টাইপ কার্সার, টেক্সট কার্সার আসছে, একটা বক্স, তার কাছে আই বিম। এবার আমি যদি একটা ক্লিক করি, শুধু একটা ক্লিক করে লিখি, এখানে নতুন সফটওয়্যারে শেষের দিকের সফটওয়্যারগুলোতে এরকম একটা প্রথম ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেয়। তার অর্থ আমি এখানে লেখার আগেই এর কালার, ফন্টস ঠিক করে নিতে পারি। যাই হোক, তা আমি এখানটায় ক্লিক করে লিখলাম, যেটা লিখলাম সেটা ক্লিক করে যেটা লিখলাম সেটাকে বলা হয় পয়েন্ট টেক্সট। এটা সাধারণত এক লাইন দু লাইন টেক্সট লেখার জন্য ব্যবহার করা হয়। আর যেখানটায় বেশি লেখার দরকার আছে, যেটা এটি, সেটিকে প্যারাগ্রাফ টেক্সট বলে। এরকম করে একটা বক্স ট্র্যাক করে নিয়ে তার মধ্যে লিখতে হচ্ছে। পয়েন্ট টেক্সটের মধ্যে কি হচ্ছে, পয়েন্ট টেক্সট যদি আমি লিখি, পয়েন্ট টেক্সটের মধ্যে এখানে যদি আমি ক্লিক করে লিখি, তাহলে সেটা যতই লিখতে থাকবো ওটা চলতেই থাকবে। ওয়ার্ড ডে বা অন্য ওয়ার্ডে বিশেষ করে যেরকম নিচে নেমে আসে, এখানে নেমে আসবে না, ও চলতেই থাকবে। এটা হচ্ছে পয়েন্ট টেক্সট। কিন্তু প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে আমরা দেখব যে বক্সটা আছে তার মধ্যেই ও সীমাবদ্ধ থাকবে, ওর মধ্যেই থাকবে, ওর বাইরে যাবে না। আমরা যদি এখানে লিখতে থাকি তাহলে ওর মধ্যেই থাকবে, ওর বাইরে, এদিকে এই যে বক্সটা এর বাইরে যাচ্ছে না। এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে যে ছোট্ট বক্সটা আছে সেখানে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, আর এখানে এই বক্সটায় এখানে কোনো প্লাস সাইন দেখা যাচ্ছে না, এই জায়গাটায় কোনো প্লাস সাইন দেখা যাচ্ছে না। যেটা যদি উঠিয়ে নিই তাহলে বুঝতে পারবো, এখানটা কোনো প্লাস সাইন দেখতে পাচ্ছি না এই জায়গাটায়। এখানে তা এর অর্থ আমি যতটুকু লিখেছি ততটুকুই দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি এটাকে ছোট করে দিই, যতটুকু লিখেছি বক্সটা তার চেয়ে ছোট হয়ে যাচ্ছে, ততটুকু সমস্ত টেক্সটটাকে জায়গা দিতে পারছে না। তার অর্থ হচ্ছে এখানে প্লাস সাইন আসছে, একটা যোগ চিহ্ন আসছে, তার মানে এখানে টেক্সটের পরিমাণ আরো বেশি আছে,
সেই ক্ষেত্রে আমাকে হয় এটাকে এদিকে নিয়ে যেতে হবে, এদিকে বাড়িয়ে দিতে হবে, এবার এটার মধ্যে প্লাস সাইনটা চলে গেল, আর নয় নিচের দিকে বাড়িয়ে দিতে হবে, একদিকে জায়গা দিতে হবে, এই যে চলে গেল। এইটা একটা আমাদের নোটিশ, বিজ্ঞপ্তি মতো, যে তুমি যা লিখেছো তা পুরোটাই দেখা যাচ্ছে, বা তুমি যা লিখেছো তা পুরোটাই দেখা যাচ্ছে না। এবার এখানে দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন টেক্সট লিখব, যখন নেব, তখন নিজে নিজেই ফটোশপ লেয়ার তৈরি করে নেবে। সাধারণ ক্ষেত্রে আমাদের লেয়ার তৈরি করে নিতে হয়, কিন্তু এখানে ফটোশপ এই যে এখানে আছে 1 2 3 4 5 6 6টা লেয়ার আছে। আমি যদি এখানে গিয়ে নতুন আর একটা টেক্সট করতে চাই, এর উপরে এই জায়গাটা দেখা যাবে, ও এখানে সিলেকশন ছিল, তার উপরে এটা আসছে, এখানে আরেকটা টেক্সট চলে আসছে লেয়ার 2 নামে। আমি যদি এখানে কিছু না লিখে এখানে চলে যাই, তাহলে এই যে প্রাথমিক অংশটুকু, এটুকুই এখানে দেখা যাবে। আর এখানে যদি আমি কিছু লিখি, তাহলে সেই লেখাটাই এখানটা প্রথমের প্রাথমিক অংশটা এখানে দেখা যাচ্ছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, আমি এর আগে বলেছিলাম যে দুরকম ইমেজ নিয়ে কাজ করতে হয়, ভেক্টর ইমেজ, রেস্টারাইজ ইমেজ নিয়ে। ফটোশপ রেস্টারাইজ ইমেজ বা বিটম্যাপ ইমেজ নিয়ে কাজ করে, কিন্তু ফটোশপের কিছু কিছু অংশে আছে শেপ পে, এর আগের অধ্যায়ে আমরা করেছি, বা টেক্সট, এটা আসলে ভেক্টর ইমেজ। সেই জন্য ফটোশপ নিজে থেকেই তাকে আলাদা লেয়ার করে আলাদা জায়গায় রেখে দেয়, কোয়ারেন্টাইন করে দেয়। এখন যেটা করোনার যুগ চলছে, সেইভাবে ঠাট্টা করে বলা যেতে পারে, এটাকে কোয়ারেন্টাইন করে দেয়। এখানে আমাদের এইভাবে বিভিন্ন টেক্সট আমরা দেখতে পাচ্ছি। এইবার টেক্সটের মধ্যে আমি যেগুলো অনাবশ্যক সেগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তো এরকম রয়েছে। এবার লেখার সময় আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমি যখন লিখছি তখন নিচে একটা লাইন থাকছে, এই লাইনটাকে বলে বেস লাইন। আমি যখন লিখছি তখন এই লাইনটা থাকছে, লেখা শেষ হলে লাইনটা চলে যাবে। এই লাইনটার অর্থ হচ্ছে এই লেয়ারে এই কাজটাই এখন চলছে, লেখার কাজটা চলছে। আমি যদি এখানে এন্টার মারি বা এখানে ক্লিক করি, তাহলে লেখাটাকে সম্পূর্ণ করে দিয়ে লাইনটা চলে যাবে, লেখাটা এখানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে, যতটুকু লিখেছি ততটুকুই হয়ে যাচ্ছে। আর যদি এখানে ক্লিক করি, অর্থাৎ আমি বলতে যাচ্ছি আমি এটা লিখবো না, এই যে এখানে লেয়ার 2 হিসাবে এসেছে, এখানে যদি ক্লিক করি, ওই লেখাটা চলে যাবে, সেই সঙ্গে এই লেয়ারটাও চলে যাবে, লেয়ার 2 চলে গেল। আবার এখানে যদি আমি লিখি, এবার যদি আমি এখানে এন্টার মারি বা অ্যাকসেপ্ট করে নিই বা অন্য কোনো টুলসে যাই, তখন লাইনটা চলে গিয়ে লেখাটাকে কমপ্লিট করে দিই। এবার আমি যখন লিখছি, যেটাকে বললাম বেস লাইনের ব্যাপারটা হচ্ছে, এখানে বিশেষ করে ইংরেজির কিছু কিছু অংশ, আমরা যখন ইংরেজিতে 4টা লাইনের মধ্যে হাতের লেখা লিখতাম ছোটবেলা, যদি মনে পড়ে আর কি, তো কিছু অংশ নিচে থাকে, এই জায়গাটাকেই ধরতে হবে বেস লাইন। এর কিছু অংশ নিচে থাকে, এই জায়গার থেকেই লেখাটার আসল মাপটা হচ্ছে এই বেস লাইন থেকে, এখানে কিছু অংশ নিচে থাকে। সেই জন্য আমি যদি টেক্সট টুল আবার নতুন করে নিই, যখন নতুন করে আমি টেক্সট টুলটা নিচ্ছি, তখন এই ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কার্সারটার মাঝখানে একটা ছোট্ট দাগ আছে, ওইটাই হচ্ছে বেস লাইন। ওই জায়গার থেকেই বেস লাইনটা তৈরি হবে, এই জায়গার থেকেই তৈরি হচ্ছে, এই দাগের থেকে, এইখান থেকে বেস লাইনটা তৈরি হচ্ছে। এবার টেক্সট টুলের মধ্যে রয়েছে কার্নিং, ট্র্যাকিং, বেসলাইন শিফট। এগুলো নিয়ে আমি খুব এক বেশি আলোচনা করছি না, কারণ এগুলো সাধারণত যে কোনো টেক্সট ইমেজেই এটা দরকার পড়ে। এখানে ছোট্ট একটা কথা এমনি বলতে পারি, যেটা বেসলাইন নিয়ে যেটা বলছিলাম, এখানে এই যে বেসলাইন শিফট,
এটা এখানে যদি আমি যে কোনো একটাকে ধরি, ধরে এখানে যদি এটাকে বাড়াই, 0 থেকে বাড়াই, তাহলে এটা আস্তে আস্তে বেস লাইন থেকে উপরে উঠছে, অথবা কমাই তাহলে বেস লাইন থেকে ও নিচে নেমে যাচ্ছে। এইভাবে কোনো একটা বর্ণকে বা ওয়ার্ডকে, পুরো ওয়ার্ডকে ধরি আমি বেস লাইন থেকে আমার ডিজাইনের প্রয়োজনে উপরে উঠিয়ে নিতে পারি বা নিচে নামিয়ে নিয়ে যেতে পারি। এছাড়া যেগুলো আছে, এখানে আছে, এখানেও আছে, যে ফন্টস চেঞ্জ করা, ফন্টসের পয়েন্ট চেঞ্জ করা ইত্যাদি, সেগুলো এখান থেকে করতে পারি। আমরা লেখার পর, লেখাটা যখন কমপ্লিট হয়ে গেল, এখানটা লেখাটা কমপ্লিট হয়ে গেল, তারপরে যেটা আমরা ধরবো, ধরা যাক এই যে পয়েন্ট টেক্সট, এটাই, এটা না, এটাকে সিলেক্ট করলাম, করে মনে করা যাক এর ফন্টস চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, ফন্টসের আয়তন বাড়াবো বা কমাবো। তো সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, অন্যান্য সফটওয়্যারে করতে হয় কি, টেক্সটটাকে সিলেক্ট করতে হয়, এরকম করে ড্র্যাগ করে নিয়ে টেক্সটটাকে সিলেক্ট করতে হয়। ফটোশপের ক্ষেত্রে টেক্সটে এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আমাকে খেয়াল রাখতে হবে টেক্সট টুলে থাকতে হবে, আর টেক্সট যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। এইখানে কোনো কিছু করারই প্রয়োজন পড়ে না। তারপরে আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি চেঞ্জ করি, সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। বা এইখানে যে হাত আসলো, এটাকে যদি নিয়ে বাড়াই, তাহলে লেখাটা বড় হয়ে গেল। বা এখানে গিয়ে যদি আমি অন্য কোনো দিই, ফন্টস চেঞ্জ করি বা রেগুলার বোল্ড ইত্যাদি করি, তাতেও এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই জায়গাটা আমরা এর উপরে সিলেক্ট করলাম, এখানে নীল হয়ে গেল। সিলেক্ট করে আমি ডাউন অ্যারো যদি বা আপ অ্যারো মারি, তাহলে পরপর আমি দেখতে পারবো কোনটা মানে আমার আগেরটা দরকার বা পরেরটা দরকার, এখান থেকে কোন টেক্সটটা আমার পছন্দসই সেটা আপ বা ডাউন অ্যারো করে করতে পারবো। সেই ক্ষেত্রে এখানে আমাকে এটাকে সিলেক্ট করে রাখতে হবে। এবার এখানে আরেকটা অংশ আছে, শার্প, ক্রিস্প, স্ট্রং, স্মুথ ইত্যাদি। সেখানে আমি যদি এটার অনেক সামনে চলে যাই আর কাছে নিয়ে দেখি, এটাকে কাছে নিয়ে দেখি, এই যে পাশে যেটা আছে এইখানে খেয়াল রাখতে হবে। এবার টেক্সট টুলে যদি যাই, আমি যদি এটাকে ক্রিস্প করি, একটুখানি বদল হলো, ভালো করে খেয়াল করলে দেখা যাবে শার্পের থেকে নান কিছুই নেই, নান হলে এরকম থাকছে, আর শার্প হলে এরকম হচ্ছে, ক্রিস্প হলে এরকম হচ্ছে, এখানে স্ট্রং হলে আর একটু বাড়ছে, স্মুথ হলে এরকম হচ্ছে। এইভাবে এই ধারগুলোকে আমরা ঠিক করতে পারি। তাহলে এখানে এটাতে গিয়ে আমরা ফন্টস চেঞ্জ করতে পারি, এখানে গিয়ে ফন্টসে ইটালিক, বোল্ড ইত্যাদি করতে পারি। এর একটাই ইটালিক, বোল্ড নেই বলে আসছে না, অন্যগুলোর ক্ষেত্রে যেরকম এরিয়ালে গেলে দেখা যাবে এর অনেক রকম অপশন আছে, সেটা আমরা ঠিক করতে পারি। এখান থেকে ফন্টসের সাইজ ঠিক করতে পারি, আর এইখান থেকে কালার ঠিক করব, আর এখান থেকে আমরা এরকম একটা লেখা লিখলাম, এখানে এরকম একটা লেখা লিখলাম, এগুলো বন্ধ করে দিই, এখানটা লিখলাম ALIG অ্যালাইনমেন্ট, তারপরে নিচে লিখলাম হেয়ার বা এরকম কিছু। এবার এখানে সিলেক্ট করার পর এই যে টেক্সটটা আছে, এটা আছে লেফট অ্যালাইন আছে, এটা সেন্টার অ্যালাইন, এটা রাইট অ্যালাইন। এরকম ভাবে আমরা অ্যালাইনও করতে পারি, প্যারাগ্রাফের ক্ষেত্রে, পয়েন্ট টেক্সটের ক্ষেত্রে, দুটোর বেলাতেই। আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল করতে পারি, আমরা মনে রাখবো, আমি এখানে ছিলাম খেয়াল করিনি, আর এখানে এরকম ছিল সেটাও খেয়াল করিনি।
আমরা এখানে সাদা ছিল আর এটা ছিল, এটা খেয়াল করিনি, আমরা টেক্সটটা এখানটা লিখলাম। লিখে আমরা যখন লিখতে যাচ্ছি আমরা কিছু, তখন দেখা যাবে এখানে কিছুই আসছে না। এবার এরকম অবস্থায় যেহেতু এটা লেফট অ্যালাইন ছিল, সেটা লেখাটা ওদিকে চলে যাচ্ছে। এখানে যদি যাই তাহলে টেক্সট কার্সারটা আসছে, আর যদি একটু দূরে যাই তাহলে সিলেকশন করার মতো একটা কার্সার আসছে যেখানে 4টে অ্যারো আছে। আর একটু নিচে যদি যাই তাহলে নর্মাল কার্সার আসছে। এবার যখন কালো কার্সারটা আসছে এরকম, তখন এটাকে ধরে টেনে আমরা এখানে এদিকে নিয়ে আসতে পারি, তারপরে আবার লিখতে পারি। কিন্তু এখানে লেখা দেখা যাচ্ছে না, তার কারণ সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আমরা সাদা নিয়েছি, যেটা আগে খেয়াল করিনি। এখন সেটাকে যদি অ্যাকসেপ্ট করে এখানটা কালারটা চেঞ্জ করে দিই, তাহলেই সেই জিনিসটা আবার চলে আসবে এবং এর অ্যালাইনমেন্টও আমরা চেঞ্জ করে দিতে পারি। তাই অর্থাৎ লেখার সময় এই যে লিখছি, লিখতে 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 যদি এদিক ওদিক চলে যায়, তাহলে আমি একটু নিচে নেমে এটাকে আবার সরিয়ে আবার লিখতে পারি, আবার লেখার কাজটা চলতে পারে, বা একটুখানি সরিয়ে নিতে পারি। এত দূরে গেলে হবে না, এখানটা গেলে আমরা আবার সেইটা লিখতে পারি এবং এখানে অ্যাকসেপ্ট করে এখানে গিয়ে কালার চেঞ্জ করতে পারি। এবার কথাটা হচ্ছে যে এখানে ভুল হয়েছে। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, যে এই যে টেক্সট টুলটা নিলাম, এটা টেক্সট টুলটা যেটা কার্সারটা, একটা বক্সের মধ্যে একটা দাগ, এর মানে এর নতুন কোনো টেক্সট লিখবে, মানে এগুলো না, নতুন একটা লেয়ার নিয়ে নতুন কোনো টেক্সট লিখবে। কিন্তু আমি যখন এর মধ্যে এখানে আসলাম, শুধু একটা দাগে আসলো, তার মানে ও এই লেয়ারটাকে এডিট করবে। তাই এই লেয়ারে যদি কোথাও এটাকে মনে করা যায় বড় করতে হবে বা ডিলিট করতে হবে, তাহলে কি করতে হবে, এর যে কোনো জায়গায় গিয়ে, এখানে বা যে কোনো জায়গায় গিয়ে এই যেরকম আই আসবে, তখন এটার মধ্যে ঢুকে যেতে হবে। ঢুকে গিয়ে তারপরে যে যাকে করব তার কাছে গিয়ে সেটাকে বড় করলাম, তারপরে অ্যাকসেপ্ট করে নিলাম। অর্থাৎ এইভাবে যতক্ষণ থাকবে এটা পুরনো কোনো কিছুর উপর করবে না, নতুন করবে। এইখানে যখন থাকবে সে এটার উপরে করবে, এখানে যখন থাকবে সেটা এর উপরে করবে। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। এবার আমরা অন্য টেক্সটের মধ্যে মোটামুটি একটু জানলাম। আরেকটা জিনিস করি এখানে, আচ্ছা এই প্রসঙ্গে বলি, এইটা তো বললাম, এইটা কি ভার্টিক্যাল টেক্সট হচ্ছে এইভাবে আসবে। এই যে এটা আবার উপরে চলে যাচ্ছে, আমার কালো কার্সরটা রয়ে গেছে, আমি কালো কার্সরটা এদিকে গিয়ে এটাকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসি, আবার সে এক গন্ডগোল হয়েছে। এই জায়গাটা এখন রং চেঞ্জ করলে রং চেঞ্জ হবে, এখানে হচ্ছে না, কারণ এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে, করে নিয়ে তারপরে রং চেঞ্জ করতে হবে। তাই এই কাজটা ঘুরে গেছে, এখানটায় গিয়ে এটাকে কারেকশন করলাম। তো ভার্টিক্যাল টেক্সটটা এইভাবে লেখা হয়। এইভাবে যদি কোনো ডিজাইন দরকার পড়ে তাহলে আমরা এইভাবে লিখবো, না হলে আমরা সাধারণ আমরা যেটা লিখি সেটা হরাইজন্টাল টেক্সট এইভাবে লিখবো। এই ধরনের টেক্সটের ব্যবহার আমাদের খুবই কম হয়। এটা কার্সারের অবস্থানটাই বদলে যাচ্ছে, এখানে হচ্ছে এরকম আর এই জায়গাটা হচ্ছে এরকম। এই দুটো হচ্ছে হরাইজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এই দুটোতে আমরা পরে আসছি। এবার এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে এখানে গিয়ে অনেক সময় আমরা যেটা বাড়িয়ে কমিয়ে রাখি সেটাই চলতে থাকে। সেই জন্য যদি কোনো প্রবলেম, লিখতে গিয়ে প্রবলেম দেখা দেয়, তাহলে এখানে ক্যারেক্টারে গিয়ে আমরা এখানে গিয়ে রিসেট ক্যারেক্টার করে নিতে পারি, তাহলে যেটা প্রাথমিক অবস্থায় চলে গেল। বা প্যারাগ্রাফে গিয়ে এখানে গিয়েও রিসেট প্যারাগ্রাফ করে নিতে পারি। তারপরে এটাকে গিয়ে বাড়ানো বা ছোট যা কিছু করতে পারি। তাই লেখার সময় যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে এখানে এসে রিসেট করে নেওয়াটাই ভালো। আশা করা যাবে যে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে সাধারণ সমস্যা থাকলে। এবার আমরা এখান থেকে ভার্টিক্যাল একটা নিয়ে আমরা লিখলাম, এখানে আবার দেখা যাচ্ছে যে এখানে চলে গেছে, এটাকে এখানটা লিখলাম,
সেই একই প্রশ্ন, এখানে রংটার গন্ডগোল, এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে নিয়ে এখানে রংটায় একটা রং চেঞ্জ করতে হচ্ছে, তারপরে এটা আসছে। তো এই যে আসছে, এটা তো আমরা এখন জেনেই গেছি যে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে এইভাবে বড় ছোট করতে পারি। এবার এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারি, এখান থেকে কালার করতে পারি, এখান থেকে প্যারাগ্রাফ ক্যারেক্টার চেঞ্জ করতে পারি। এইবার এখানে আসছি, এটা হচ্ছে ক্রিয়েট ওয়ার্ক টেক্সট। এখানে যখন ক্লিক করলাম তখন অবশ্যই লেয়ারে গিয়ে এটা সিলেক্ট থাকবে, এটা যেখানে আছে সেটা সিলেক্ট থাকবে, তারপরে এটাকে আনবো। বাই ডিফল্ট এটা নাম থাকে, এখানে গিয়ে আমরা এরকম করতে পারি, এটাকে বাড়িয়ে দিতে পারি, এরকম আসছে বা এরকম আসছে বা এরকম আসছে, এটা বেশি হয়ে যাচ্ছে। বা এখানে গিয়ে এরকম করতে পারি, এখানে একটু প্রবলেম হচ্ছে, আবার যাই, বা এরকম এরকম ফ্ল্যাগ। এখানে একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা কেন হচ্ছে? ইমেজ সাইজ দেখি, ইঞ্চেস 300, এটা হওয়ার কথা নয়। এই ফন্টসটাকে চেঞ্জ করে নিলে, না ফন্টসটাকে চেঞ্জ করে, যাই হোক। তো এখান থেকে আমরা এরকম নানা রকম ডিজাইন করতে পারি, এরকম নানা রকম ডিজাইন করতে পারি। এই ডিজাইন করতে গিয়ে কিছু করতে গিয়ে আমার মনে হলো বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। তখন আমরা ক্যান্সেল করে না করে আমরা যদি অল চাপি, এগুলোকে বলা হয় পপ আপ উইন্ডো। মাঝখানে লাফ দিয়ে যে উইন্ডোগুলো আসে এটা পপ আপ উইন্ডো, আর এগুলোকে বলা হয় ড্রপ ডাউন উইন্ডো, এখান থেকে যেগুলো নেমে আসে। এই পপ আপ উইন্ডোতে, এই পপ আপ উইন্ডো যতগুলো আসে সব পপ আপ উইন্ডোতেই এই যে এখানে যে ক্যান্সেল আছে, আমি যদি রিসেট অল্ট চাপি তাহলে এটা রিসেট হয়ে গেল। আবার রিসেট করে নিয়ে, এখানে নান আসছে না, এখানটাই গন্ডগোল আছে, এই জায়গাটা একটু গন্ডগোল আছে। রিসেট করে নিয়ে, রিসেটটা হচ্ছে না ঠিক মতো, আমার প্রোগ্রামই গন্ডগোল হবে। রিসেট করে নিয়ে আমরা এটা আবার করতে পারি। তো এখান থেকে বিভিন্ন রকম ওয়ার্পিং করতে পারি। আর এখানে উইন্ডোজে গিয়ে আমরা স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমরা এই স্টাইল নিয়ে আমি পরে আলাদা করে আলোচনা করব। এরকম বিভিন্ন স্টাইল দিতে পারি, সেই স্টাইল টেক্সটের উপরেও যেমন দিতে পারি, তেমনি অন্য কোনো শেপ বা অন্য যে কোনো কিছুর উপরেই দিতে পারি। তো এইরকম ভাবে আমরা স্টাইলগুলো করব। এখানে আপনারা যারা কোরেল বা ইলাস্ট্রেটর নিয়ে ডিজাইন করছেন বা করছেন তারা অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি যে আমি এখানে ফটোশপে এসে এরকম একটা স্টাইল দিলাম, আমি চাচ্ছি এই স্টাইলটা কোরেল ড্রতে ব্যবহার করব, এই জিনিসটা এই লেখাটাকে কোরেল ড্রতে ব্যবহার করব। কোরেল ড্রতে এইরকম স্টাইল নেই ফটোশপের মতো, তো ফটোশপে বানিয়ে নিয়ে আমি কোরেল ড্রতে ব্যবহার করব। কিন্তু দেখা যাবে এটা যখন আমি কোরেল ড্রতে খুলছি স্টাইলটা আসছে না, তার কারণ কোরেল ড্র ফটোশপের এই স্টাইলটাকে সাপোর্ট করে না। সেই জন্য ও স্টাইলটা ফেলে দিয়ে যখন দেখবেন ও আসছে, ও নিচ্ছে, ওর ওখানে যখন খুলবে আমি এরকম দেখতেই পাচ্ছি, কিন্তু ওর ওখানে যখন খুলবে তখন আসবে এইরকম। এইরকমই যদি লেখা থাকে তাহলে সেটা কিন্তু আমি কোরেল ড্রতে লিখে নেব। সেটাও আমরা পরে দেখাবো কিভাবে এই স্টাইলটাকে এরকম ভাবে লিখে নিয়ে এইভাবে কোরেল ড্রতে খোলা যায়, তার জন্য পরে একটা আমরা ভিডিও করব। তো এখান থেকে আমরা স্টাইল দিচ্ছি, এবং এই প্রসঙ্গে এটাও বলছি যে পরে স্টাইলটাকে নিয়ে আলাদা একটা ভিডিও করব। তাহলে এখানে আমরা দেখলাম যে এখান থেকে ওয়ার্ক করতে পারছি, আর এখান থেকে বিভিন্ন রকম স্টাইলও দিতে পারছি, এবং স্টাইলটা অন্য কোনো শেপেও দেওয়া যেতে পারে। এবার আমি আসছি যে এখানে এই দুটো টেক্সটের ব্যাপারটা কি, এটাকে বন্ধ করে দিলাম। এবার আমি এই লেখাটার মধ্যে আসছি, এখানটা আসছি, এসে এই জায়গাটাকেই সিলেক্ট করলাম, এসে এখান থেকে আমি হরিজন্টাল টাইপ মার্কস টুল এটাকে নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম।
ক্লিক করলে এরকম রং হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নেই, এটা মাস্ক হয়ে গেছে। এখানটা আমি লিখবো, এখানটা লিখবো এরকম লিখলাম। লেখার পরে আমাকে দেখতে হবে যে আমার লেখাটা ঠিক আছে কিনা। ঠিক যদি না থাকে তাহলে এখানে গিয়ে লেখাটাকে আমরা ঠিক করে নিতে পারি, এই জায়গাটা গিয়ে লেখাটা ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারি। তারপরে এখানে ক্লিক করব, কারণ এখানে ক্লিক করার পর আর সংশোধন করতে পারবো না, কারণ এটা টেক্সটই না, একটা সিলেকশনে তৈরি হয়েছে। এটা দিয়ে আমরা মাস্ক করব, মাস্ক এইটা নিয়েও আমি পরে একটা আলাদা ভিডিও করব শুধু মাস্কের উপর। এবার কি হলো, এই জিনিসটা হলো, কিন্তু এর জন্য কোনো লেয়ার তৈরি হলো না। আসলে এর আগে আমরা দেখেছি ফটোশপ টেক্সটের বেলা নিজেই লেয়ার তৈরি করে নেয়, কিন্তু এর বেলায় কোনো লেয়ার তৈরি হলো না। আমরা এই লেয়ারটা সিলেক্ট করে এইখানে গিয়ে এখানে 1 2 3 নম্বরে এখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করলে কি হলো, ওইটুক দিয়ে আমার লেখাটা হলো, যারা কোরালড্র করেছেন তারা দেখবেন পাওয়ার ক্লিপ যেটা বলে সেই জিনিসটা হয়েছে। কোনো ছবি বা ইত্যাদি দিয়ে আমরা এই জিনিসটা করেছি। এখন এখানে প্রশ্ন হচ্ছে, করলাম তো ঠিক আছে, এইখানে মাস্ক তৈরি হয়েছে, কিন্তু করার পরে আমার মনে হলো যে ছবির অন্য অংশে এই লেখাটা থাকলে আরো ভালো হতো, এই জায়গাটা ঠিক মানাচ্ছে না। তাহলে আমি কি করব, এই যে দুটো আছে এই দুটো মাঝখানে একটা লক আছে, এখন এটা সরালে দুটো মিলেই সরবে। এটা মনে করা যাক জানলা, জানালা দিয়ে আমরা বাইরের দৃশ্য দেখছি, তাহলে আমরা যদি জানালাটাকে দেওয়াল থেকে সরানো যায় না, কিন্তু যদি সরাতে পারতাম তাহলে সেখান থেকে অন্য আরেকটা দৃশ্য দেখতে পারতাম। অথবা পিছনে যে দৃশ্যটা দেখছি, যে পট, যে চিত্রটা, সেটাকে যদি সরাতে পারতাম তাহলে আমি অন্য আরেকটা জিনিস দেখতাম। এখানে সেটা করা যেতে পারে, এখানে দুটোকেই সরানো যেতে পারে। তার আগে আমাকে এখানে একটা ক্লিক করে লকটা খুলতে হবে। খুলে এখন আমার জানালা বা মার্ক সিলেক্ট আছে, কি করে বুঝবো, সাদা একটা লাইন দেওয়া আছে। এবার এখানে যখন গেলাম তখন এ সিলেক্ট হলো, অর্থাৎ ছবিটা সিলেক্ট হলো। তো আমি যে কোনো দুটোর একটাকে, আমি জানালাটাকেই ধরলাম, ধরে এই যে এই টুলে আছি, এই টুলে গিয়ে এখানে ধরে আমি অন্য জায়গায় নিয়ে গেলেই দেখা যাবে অন্যরকম সব ব্যাপারটা আসছে। কোন জায়গাটায় ছবিটা ভাল লাগবে সেভাবে আমরা ঠিক করে দিতে পারি। অথবা আমরা যদি ছবিটাকে ধরি, তারপরে যদি এখানে যাই, এবার দেখবো জানলা স্থির আছে কিন্তু ছবিটা নড়ে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। এরকম করে করতে গেলে আরেকটা অসুবিধা হতে পারে, আমি যদি এরকম নামাতে থাকি, এরকম নামাতে থেকে নেই, তার কারণ এখানে খুব ভালো করে খেয়াল করলে দেখবে যে জানলার থেকে ছবিটা অনেক নিচে নেমে গেছে। এইবার কিন্তু এটাকে ওঠানো মুশকিল হয়ে যাবে, ছবিটাই উঠছে না। আমি বুঝতে পারছি ছবিটা নিচে আছে এখান থেকে, কিন্তু এটাকে এখান থেকে ওঠানোই মুশকিল হয়ে যাচ্ছে। তখন আমি এখানে থেকে এই টুলটার মধ্যে থেকে আপ অ্যারো প্রেস করব, তখন ছবিটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। এই যে একটুখানি যখন চলে আসলো, তখন এটা দিয়ে ধরে আবার আমি উপরে উঠিয়ে নিতে পারি। এবার ফাইনালি আমার জিনিসটা হয়ে যাওয়ার পর আমার মনে হলো যে এই জিনিসটা পছন্দ হয়েছে, কিন্তু এটা এখানে থাকবে না, এটা থাকবে এইখানে। এবার কি হচ্ছে, আমি যদি এটা সরাতে চাই তাহলে অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য জিনিস হয়ে যাচ্ছে। তখন এটা যদি ফাইনাল হয়ে যায়, চূড়ান্ত হয়ে যায়, তাহলে আবার লক করে দেব। লক করে দিয়ে এটাকে আমি অন্য জায়গায় নিয়ে যাব, তাহলে কেউ নড়বে না, দুজনেই একসাথে চলে আসছে। যেখানে দেখা যাবে ছবিটা নিচে নামছে, ছবিটা উপরে উঠছে, জানলা উপরে উঠছে, দুজনেই একই সাথে নিচে নামছে। এবার এখানে গিয়ে আমার যদি মনে হয় যে পুরো ছবিটা কিরকম ছিল ভুলে গেছি, দেখতে পাচ্ছি না পুরো ছবিটাকে যে আমি সরাবো, তখন এখানে রাইট ক্লিক করে আমরা বলতে পারি ডিসেবল লেয়ার মাস্ক, তাহলে পুরো ছবিটা কেমন সেটা দেখতে পাচ্ছি। আবার রাইট ক্লিক করে বললাম এনেবল লেয়ার, তাহলে দেখা যাচ্ছে। অর্থাৎ আমি চাচ্ছি আর কোনো ভালো জায়গায় দিতে, কিন্তু ভালো জায়গাটা তো আমি দেখতেই পাচ্ছি না। তাহলে সেইটা দেখার জন্য আমি রাইট ক্লিক করে ডিসেবল করে দিলাম, তারপর ভালো জায়গাটা দেখে নিলাম যে এই জায়গাটা ভালো, এখানে রাখলে ঠিক হবে এইরকম জায়গায়। তখন এটাকে এনেবল করে নিয়ে এই লক খুলে দিয়ে এটাকে সিলেক্ট করে আমি এরকম জায়গায় চলে আসতে পারি। এবার এখানে মনে হলো যে আমার লাগবেই না, আমার জিনিসটা ভালোই হয়নি, এরকম জিনিস আমি চাই না, তাহলে শুধু মাছটা ধরে এই বিনের মধ্যে ফেলে দিলেই হবে, ডিলিট। তাহলে আমার ছবিটা যেমন ছিল তেমনই
থেকে যাবে, মার্কসটা চলে যাবে। আরেকটা ব্যাপার, আমি কন্ট্রোল জেড করলাম, এখানে এটা আসলো ঠিক আছে, এটাই আমার চূড়ান্ত ফাইনাল হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এইভাবে, এখানে মার্কস শুদ্ধ থাকলে ফাইল সাইজটা বড় হয়ে যায়। আমি তখন করলাম কি, এটা যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে আমি এখানে গিয়ে এরকম করতে পারি, অ্যাপ্লাই লেয়ার মাস্ক, ডিসেবল নয়, অ্যাপ্লাই লেয়ার মাস্ক। তখন গেল মাস্কটা চলে গেল, ও করলো কি, ছবিটাকে কেটে দিয়ে যেটুকু দরকার সেটুকু রেখে বাদবাকিটা নেই কিন্তু নিয়ে চলে গেছে। এই অবস্থায় কিন্তু আমি আর এডিট করতে পারবো না। এটা ফাইল সাইজটা ছোট করার জন্য আমি করলাম, এটা আর এডিট করা যাবে না। আর যদি আমি এডিট করতে চাই তাহলে এটা করবো না, আমি এইভাবেই রেখে দেবো, পরবর্তী যে কোনো সময় আমরা এডিট করতে পারি। তাহলে এই জিনিসটা আমরা এখানটায় এই মাস্ক টুল দিয়ে করলাম, এটা ফেলে দিলাম। এখানে এই জায়গাটায় এটাও তাই একই রকম, এটা দিয়ে আরেকবার দেখাই, এই ভার্টিক্যালটা দিয়ে আরেকবার দেখাই। এখানটা করলাম, ঠিকই আছে, দেখে নিলাম, অ্যাকসেপ্ট করলাম। তারপরে এখানে গিয়ে এই জায়গাটায় মাস্কে গিয়ে ক্লিক করলাম, অ্যাড লেয়ার মাস্ক, এই জিনিসটা আসলো। এবারে যদি এটাকে আমাকে পরিবর্তন করতে হয়, লকটা খুলে নিয়ে যে কোনো একটা সিলেক্ট করে আমরা এটা পরিবর্তন অন্য জায়গায় নিয়ে দেখতে পারি কোন জায়গাটায় ঠিক হয়েছে। এই প্রসঙ্গে বলি, এই যে আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল মাস্ক টুল ব্যবহার করলাম, যে কাজটি করলাম সেটি এই দুটি টুল ব্যবহার না করেও অন্যভাবে এই কাজটি কিভাবে করা যায়। একটি তো এইভাবে করা যায়, এই সাধারণ টেক্সট টুল দিয়ে এখানে কিছু লিখলাম, লেখার পর এটাকে বড় করলাম যেমন খুশি, যতটুকু চাই, করার পর এখানে লেয়ারে গিয়ে এখানে একটা কন্ট্রোল চেপে, এইটা থাম্বনেল, এই থাম্বনেলের উপর কন্ট্রোল চেপে ক্লিক করলাম, করে এটাকে চোখটাকে বন্ধ করলাম, নিচের ইয়াতে আসলাম। তাহলে মাস্ক টুল দিয়ে লিখলো এই জিনিসটাই আসতো, তারপরে এটা করতাম, অর্থাৎ এটা ফেলে দিলাম, ডিলিট। আমি টেক্সট লিখে এখানে টেক্সট দিয়ে ক্লিক করে, টেক্সটের উপর ক্লিক করে এটা বন্ধ করে এখানে এসে যে জিনিসটা পাচ্ছি সেটাই আমি মাস্ক টুল দিয়ে যদি লিখতাম, একবারে সেটাই পাচ্ছি, সেই জিনিসটাই পাচ্ছি। তারপরে এটাকে করতে পারি। তাহলে এটা ছাড়া আমি এই টেক্সট টুলটা দিয়েও করতে পারি। আরেকটা হচ্ছে, এই যে এটা আছে লেখাটা, এই লেখাটাকে নিচে পাঠিয়ে দিলাম, এটা নিচে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এই যে দুটো লেয়ার আছে, এই দুটো লেয়ারের যে বর্ডার সীমারেখাটা আছে, এই সীমারেখাটার উপর অল চাপলাম, অল চাপলে কার্সারটা বদলে গেল, এরকম ডাউন বক্স উইথ ডাউন অ্যারো কার্সার আসলো, এখানটায় ক্লিক করলাম, তাহলেও মার্কস হলো। এটাকে বলা হয় ক্লিপিং মার্কস। এই নিয়েও আমরা পরে আলোচনা করব। আবার যদি এখানে ক্লিক করি তাহলে ক্লিপিং মার্কসটা সরে যাবে, যেটা আমরা এখানে লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখান থেকে করতে পারি, অল্ট কন্ট্রোল জি শর্ট কি হচ্ছে এখানে, এইটাও একই ব্যাপার, এভাবেও করতে পারি। এখানে আমরা দেখব পাথের উপরে কিভাবে আমরা টেক্সট টাইপ করতে পারি। এখানে আমার একটা পাথ করা আছে, এই পাথটা করেছি আমি এই টুলটা দিয়ে, শিফট চেপে এখানটা করেছি। এবার টেক্সট টুলটা নিয়ে, হরাইজন্টাল টাইপ টুল নিয়ে আমি পাথ, এখানে আছে বক্সের মতো, এই পাথের উপরে যখন আসবো একটা কার্ভি লাইন আসবে, এখানে ক্লিক করবো, আর পাথের ভেতরে গেলে সার্কেল আসছে, এটা ক্লিক করলে পাথের ভেতরে টেক্সট হবে পাথের শেপে। আমি এখানে এসে একটা ক্লিক করলাম, এবার আমি লিখলাম এরকম লিখলাম,
এবার দুটো জিনিস অসুবিধা হচ্ছে। এক, এই লেখাটা এই এর সেন্টারে নিয়ে উপরের দিকে চলে গেছে, আর লেখাটা এই জায়গাটায় হবে, এইখানটায় হবে। আমি যদি এবার পাথ সিলেকশন টুল নিই আর এখানটায় আসি, তাহলে আমাকে একটা কার্সার এখানটা দেখা যাবে, দুদিক মুখ করা কার্সার আসছে। এখানটায় যদি আসি, এই জায়গাটায় যদি আসি, একদিক মুখ করা কার্সার আসছে, যেটা ভেতরের দিকে মুখ করে আছে। এদিকে নিচে নামলে বাইরের দিকে মুখ করে আছে। এটা বুঝতে হবে। এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্টের শেষের অ্যালাইনমেন্টের, আর এটা হচ্ছে প্রথমের এই অ্যালাইনমেন্টের। আর এখানে আসলে যেটা আসছে সেটা মিডিলে। তাহলে আমি এখানে ধরে কার্সারটাকে ধরে এখানে যখন দেখছি আমার নিচে দেখা যাবে সেন্টারের ইয়েটা আসছে এখানটায়, এটা ধরে আমি জায়গাটায় নিয়ে আসতে পারি এখানটা এইভাবে। এবার দ্বিতীয় অসুবিধা হচ্ছে যে এই কার্সারটা, এই লেখাটা ওপরের দিকে চলে গেছে, তার মানে আমাকে এই সার্কেলটা আরো ছোট করে নিতে হতো। তখন করিনি। এখন আমি একটা কাজ করতে পারি। আমি টেক্সটে গিয়ে লেখাটাকে ট্রিপল ক্লিক করলাম, পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে গিয়ে আমি এখানে বেসলাইন শিফট আছে, এর আগে আমি বেসলাইন শিফট নিয়ে আলোচনা করেছি। বেসলাইন শিফটটাকে যদি আমি কমাই, তাহলে লেখাটা ভেতরের দিকে আসছে। এটাকে যদি বাড়াই, তাহলে লেখাটা বাইরের দিকে যাচ্ছে। এটা কতখানি আসবে এটা সূক্ষ্মভাবে করতে গেলে এখানে সিলেক্ট করে ডাউন অ্যারো বা আপ অ্যারো মারলেও আমরা এটা করতে পারি। এবার এমনি অ্যাকসেপ্ট করে নিলাম যে হয়ে গেছে। এইভাবে আমরা পাথের উপরে কোনো লেখা লিখতে পারি। সেই পাথ এখান থেকে আমরা তৈরিও করে নিতে পারি। এরকম পাথ হতে পারে, এরকম কোনো পাথ হতে পারে। এটা আমরা সেভ করেছি, করার আগে আমাকে করতে হতো পাথ, ব্যাক করলাম, এখানটা লিখে নিতে হতো পাথ, তারপরে এই জায়গাটা করলাম এরকম, এই জায়গাটা করলাম এরকম। এবার এটাকে ছাড়ানোর জন্য কন্ট্রোল চেপে যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম, করে টেক্সট টুল নিয়ে এই জায়গাটায় লিখলাম। এখানে অ্যালাইনমেন্টটা ভুল আছে, এখানে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, করে এখানে যদি আসি, এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এখানে একটা আমি জিনিস দেখবো, এখানে ধরলে দুপাশে দুটো রেখা লাইন পাচ্ছি, একটা শুরু হওয়ার একটা শেষ হওয়ার। আমি যদি এদিকে যাই, লেখাটা আরো একটু যেতে পারে, আর এদিকে গেল লেখাটা আরো আসতে পারে, কিন্তু আগিয়ে নিয়ে আসি, আরো আগে নিয়ে আসি, তখন লেখাটা মুছে যাবে, ঢেকে যাবে। এটা এমন ভাবে রাখতে হবে লেখাটা ঠিক বাইরে, এদিকেও তাই, এদিকেও যখন আসছে এদিকেও যখন রাখতে হবে লেখাটার বাইরে একদম রেখে এই মাঝখানে ধরে আমরা লেখাটাকে যেরকম খুশি করতে পারি। আগে এটাতে বলিনি, এখানে আরেকটা জিনিস আছে, এটা ধরে যদি আমি নিচের দিকে আসি, তাহলে এরকম হয়ে যেতে পারে, উল্টে যেতে পারে, আবার এদিকে গেলে এটা সোজা হবে। নিচের দিকে আসলে উল্টে যাচ্ছে, উপরের দিকে গেলে সোজা হবে। আর এইখানটায় যেহেতু আমার এখানে বেস লাইনটা আগে করা আছে, সেই বেস লাইনটার জন্য আমি এদিকে গিয়ে এটাকে উঠিয়ে দিয়ে 0 করে দিলাম, মানে বেস লাইনটা অর্থাৎ লাইনটার উপরে ঠিকভাবে হলো। এইভাবে আমরা টেক্সট নিয়ে কোনো পাথের উপরেও এভাবে লিখতে পারি। এটুকু দেখা এবং শোনার জন্য ধন্যবাদ। আরেকবার মনে করিয়ে দিই যে অপছন্দ হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের ভালো লাগে আমি খুবই খুশি হব। আর পছন্দ না হলে, কোনো জায়গায় অসুবিধা হলে, কোনো রকম বিরূপ কিছু যদি মনে করে থাকেন, অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। বিশেষ করে ভালো না লাগলে কেন ভালো লাগলো না সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।